শুল্কমুক্ত সুবিধার পণ্য খোলা বাজারে বিক্রি। কাস্টমস গোয়েন্দার অভিযানে 150 টন পিপি দানা আটক। পিপলস লিজিং এর সাবেক চেয়ারম্যান সহ 5 জনকে তলব, দিতে হবে টাকা ফেরতের বিষয়ে ব্যাখ্যা। সরকারের হাতে চালের মজুদ কমে যাওয়ায় ভরা মৌসুমেও চড়া দাম, নজরদারি সহ 7 সুপারিশ। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনের সাথে আছে আমি ইশরাচুনা। শুনছিলেন শিরোনাম, জানাবো বিস্তারিত সংবাদ। গোপন সংবাদের ভিত্তিতে পুরান ঢাকার উর্দু রোড থেকে 13 ট্রাক প্লাস্টিক তৈরির কাঁচামাল পিপি দানা জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। কর্মকর্তারা জানিয়েছেন, শুল্কমুক্ত সুবিধার এসব পণ্য খোলা বাজারে বিক্রি করা হচ্ছিল। প্রাথমিক তদন্তে জানা গেছে, এর মালিক নীলফামারীর উত্তরা ইপিজেডের কারখানা ও ঢাকার একটি রপ্তানিমুখী প্রতিষ্ঠান। রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানকে বন্ডেড ওয়্যারহাউসের আওতায় বিনা শুল্কে কাঁচামাল আমদানির সুযোগ দেয় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। তবে প্রায়ই এই সুবিধায় আনা পণ্য খোলা বাজারে বিক্রির অভিযোগ ওঠে। গোপন সংবাদের ভিত্তিতে 17 তারিখ দিবাগত রাতে পুরান ঢাকায় অভিযান চালায় কাস্টমস গোয়েন্দারা। সেখানে আটক করা হয় 13টি ট্রাক, যেগুলোতে ছিল প্রায় 150 টন পিপি দানা। গোয়েন্দারা জানান, আটকের সময় কিছু ব্যক্তি এর মালিকানা দাবি করলেও তারা প্রকৃত মালিক নন। এরা তো রপ্তানিকারক প্রতিষ্ঠান থাকে, যারা রপ্তানি করবে, এই জন্য রপ্তানিতব্য পণ্যের উৎপাদন কার্যে ব্যবহার করবে এরকম সকল কাঁচামাল আমদানি করে। হয় সরাসরি রপ্তানি অথবা প্রচ্ছন্ন রপ্তানি। তো সেই কাঁচামাল সমূহ আমদানি করে খোলা বাজারে বিক্রি করা অবশ্যই কাস্টমস আইনে একটি অপরাধ এবং এতে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়। আটক পণ্যের বাজার মূল্য প্রায় 1.5 কোটি টাকা। এতে জড়িত রাজস্বের পরিমাণ কোটি টাকার বেশি। গোয়েন্দারা জানান, বন্ডেড ওয়্যারহাউসের পণ্য খোলা বাজারে বিক্রি করায় একদিকে সরকার যেমন রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয় শিল্প। সরকারের রাজস্ব ক্ষতি, এরপরে রপ্তানি পণ্যে ব্যবহার হলো না, এগুলো রপ্তানি হবে না এবং বৈদেশিক মুদ্রা আমাদের দেশে আসবে না, এটা আরেকটা ক্ষতি। আর এর আরেকটা ক্ষতি হলো যে এইগুলো, এই শুল্ককর মুক্তভাবে আনা উপকরণ, এইগুলো স্থানীয় বাজারে প্রবেশ করে। স্থানীয় বাজারে প্রবেশ করার ফলে স্থানীয় যে শিল্প, সেই শিল্প তাদের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে পারে না। আটক পণ্যের বিষয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন গোয়েন্দারা। তারা জানান, অপরাধ প্রমাণ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলের উদ্যোগ নেওয়া হবে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চাহিদার চেয়ে বেশি উৎপাদন করেও বাজার নিয়ন্ত্রণে রাখতে পারছে না সরকার। ফলে ভরা মৌসুমেও চড়া দামে চাল কিনছেন ভোক্তা। এজন্য সরকারের হাতে মজুদ কমে যাওয়া সহ 9 কারণ উঠে এসেছে একটি গবেষণায়। অবস্থার উত্তরণে বড় আড়ত ও মিলে নজরদারির পাশাপাশি 7টি সুপারিশও করা হয়েছে। করোনা, আমপান সহ নানা দুর্যোগ মাথায় নিয়ে গত বছর 3,87 লাখ টন চাল উৎপাদন করে কৃষক, যা চাহিদার চেয়ে 30 লাখ টন বেশি। গবেষণা বলছে, গত 3 বছর ধরেই চাহিদার চেয়ে বেশি চাল উৎপাদন হয়েছে, পাশাপাশি আমদানিও হয়। তারপরও গত অক্টোবরে বোরো চালের দাম নতুন রেকর্ডে পৌঁছায়। অর্থনীতির সাধারণ নিয়ম, চাহিদার চেয়ে সরবরাহ বেশি হলে দাম কমে। কিন্তু চালের বাজারে এ নিয়ম চলে না কেন? গত 3 বছরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, যখনই দুর্যোগ এসেছে তখনই বেড়েছে দাম। আর এতে অনুঘটক হিসেবে কাজ করেছে সরকারের খালি গুদাম। গবেষণা বলছে, গত 2 যুগের মধ্যে সরকার সবচেয়ে কম ধান চাল সংগ্রহ করেছে 2019-20 সালে। ফলে কমেছে মজুদও। উৎপাদনের সঙ্গে সঙ্গে আমাদের ভোগের চাহিদা কতটুকু, সেইটাও আমাদের জানা দরকার। এবং যদি কোনো ঘাটতি থাকে তাহলে কি পরিমাণে আমাদেরকে আমদানি করতে হবে, সেই সম্পর্কেও সবাইকে অবহিত রাখা দরকার। কিন্তু অনেক সময়ই এই ক্ষেত্রে আমাদের গরমিল থাকে এবং এই গরমিলটা আমাদেরকে নিরসন করতে হবে, যাতে করে জাতি সঠিকভাবে তার উৎপাদন কৌশল এবং আমদানির প্রয়োজন হলে আমদানি কৌশল গ্রহণ করতে পারে। গবেষকদের বিশ্লেষণ, সিন্ডিকেট, তথ্যের অভাব, আমদানির সিদ্ধান্ত বাস্তবায়নে দেরি, মজুদ প্রবণতা, মৌসুমি ব্যবসায়ীদের দৌরাত্ম্য, মিলারদের রাজনৈতিক প্রভাব সহ 9 কারণে অস্থির হয় বাজার। তবে চালের দাম বৃদ্ধিকে স্বাভাবিক হিসেবেই দেখছে সরকার। আমাদের সিচুয়েশন যেটি, এটি আনইউজুয়াল না। এই করোনার মহামারীর প্রেক্ষাপটে যে বৃদ্ধিটা, আন্তর্জাতিক বাজারেও কিন্তু বেড়েছে।
প্রতি বছরই আমাদের এরকম হয়ে থাকে, বরং আমরা অনেক সময় মাথায় হাত দেই যে কৃষক দাম পাচ্ছে না। এবছর কৃষকরা কিন্তু খুবই হ্যাপি। অর্থনীতিবিদদের মতে বাজার নিয়ন্ত্রণে রাখতে হলে ধান চাল সংগ্রহ পদ্ধতি আধুনিক করে সরকারের মজুদ বাড়াতে হবে, নজরদারি করতে হবে চালকল ও গুদামে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সুদের হার কমে আসায় ব্যাংকের বদলে অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের দিকে ঝুঁকছেন গ্রাহকরা। পাশাপাশি আমানত সংগ্রহের খরচ কম হয় কেবল শহরাঞ্চলে কার্যক্রম সীমিত রাখতে আগ্রহী বেশিরভাগ ব্যাংক। মঙ্গলবার ঋণ বিতরণ, আয় এবং ব্যাংকের দায়বদ্ধতা নিয়ে বিআইবিএম আয়োজিত এক অনুষ্ঠানে উঠে আসে এই তথ্য। অনুষ্ঠানে বলা হয়, গত কয়েক বছরে শহর ও গ্রামের ঋণ এবং আমানতের হিসেবে ব্যবধান এখনও রয়ে গেছে। বিআইবিএম এর এক গবেষণা অনুযায়ী 2019 সালে শহর এবং গ্রামের সরকারি আর্থিক প্রতিষ্ঠানগুলোর আমানত সংগ্রহের ব্যবধান ছিল 30% এবং একই সময়ে ঋণ বিতরণের ব্যবধান ছিল 58%। অন্যদিকে বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠানগুলোর গ্রামাঞ্চলে ঋণ বিতরণের হার সবচেয়ে বেশি। গ্রাহকদের আস্থা বাড়াতে সরকারি বেসরকারি ব্যাংকগুলোকে আরও সক্রিয় পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন বক্তারা। যখন তাদের সোর্সেস অফ ইনকাম ভেরি মাচ রুরাল না থাকছে, ভেরি মাচ মডার্ন সার্ভিস সেক্টর এবং আদার সেক্টরের সঙ্গে যুক্ত হচ্ছে, তখন তাদের বিহেভিয়ারাল প্যাটার্ন অফ ডিপোজিট দেওয়া অর্থাৎ সেভিং বিহেভিয়ার দেন কনভার্ট ইনটু ডিপোজিট, এটা কিন্তু আরবানের কাছাকাছি একটা অবস্থায় চলে যাচ্ছে। নিজের নামে পিপলস লিজিং এর 50% শেয়ার নেয় এর সাবেক চেয়ারম্যান ক্যাপ্টেন মোয়াজ্জেম হোসেন সহ 5 জনকে তলব করেছে হাইকোর্ট। 3 ফেব্রুয়ারি হাজির হয়ে তাদের এ বিষয়ে ব্যাখ্যা দিতে হবে। পিপলস লিজিং এর অবসায়ক বাংলাদেশ ব্যাংকের ডিজিএম আসাদুজ্জামানের করা এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকারের একক বেঞ্চ এ আদেশ দেন। এসএস স্টিল লিমিটেড নামে একটি কোম্পানির আইপিও প্লেসমেন্ট শেয়ারের জন্য 2018 সালে পিপলস লিজিং থেকে 6.5 কোটি টাকা দেয়া হয়। কিন্তু সে সময় চেয়ারম্যান থাকা অবস্থায় ক্যাপ্টেন মোয়াজ্জেম হোসেন তার পুরো টাকা পিপলস লিজিংকে না দিয়ে অর্ধেক শেয়ার নিজের অ্যাকাউন্টে ও তার মালিকানাধীন 2টি প্রতিষ্ঠানের নামে স্থানান্তর করে। 6,50,50,000 টাকা এসএস স্টিল লিমিটেড একটা কোম্পানি আইপিও প্লেসমেন্ট শেয়ারের জন্য এই টাকাটা পিপলস লিজিং থেকে দেওয়া হয়। এই টাকার এগেনস্টে অর্ধেক শেয়ার পিপলস লিজিংয়ে ট্রান্সফার করে আর বাকি অর্ধেক শেয়ার ক্যাপ্টেন মোয়াজ্জেম ওনার নিজের নামে ট্রান্সফার করে। আবেদনকারীর আইনজীবী জানান, 2019 সালেই আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিং অবসায়নের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। সে সময়ও চেয়ারম্যান পদে ছিলেন মোয়াজ্জেম হোসেন। ওই বছরই 14 জুলাই বাংলাদেশ ব্যাংকের উপমহাব্যবস্থাপক আসাদুজ্জামানকে ওই কোম্পানির অবসায়ক নিয়োগ দেয় আদালত। পরে মোয়াজ্জেম হোসেনের কাছ থেকে ওই টাকা পিপলস লিজিংয়ে ফেরত দেওয়ার নির্দেশনা চেয়ে আবেদন করেন অবসায়ক। শেয়ারটা টোটাল হচ্ছে 31,25,000। এই শেয়ারটা যেন পিপলস লিজিংকে ট্রান্সফার করা হয়, এটার জন্য কোর্ট একটা শো কজ ইস্যু করেছেন। সাথে ক্যাপ্টেন মোয়াজ্জেম সহ ওনার সংশ্লিষ্ট আরও 5 জনকে হাইকোর্টে ইন পার্সন অ্যাপিয়ার করতে বলেছেন 3 ফেব্রুয়ারি 2021 সালে। এ আর্থিক প্রতিষ্ঠানে আদালতের নির্দেশে নিযুক্ত আছেন বর্তমান চেয়ারম্যান সাবেক শিক্ষা সচিব এনআই খান, যার দেশ ত্যাগে সম্প্রতি নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার প্রথম ধাপের প্রভাবে লোকসান গুনেছেন খুলনা অঞ্চলের চিংড়ি রপ্তানিকারকরা। এ সময় ক্রয়াদেশ বাতিল হয়েছে 462 কোটি টাকার দাবি ব্যবসায়ীদের। আর বিশ্বে সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে ফের অনিশ্চিত সাদা সোনা খ্যাত চিংড়ির ভবিষ্যৎ। ফলে চলতি অর্থ বছরে বাণিজ্য মন্ত্রণালয় হিমায়িত চিংড়ি থেকে 5,000 কোটি টাকা রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও অর্জন কঠিন বলছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া হিমায়িত চিংড়ির 85 ভাগই যায় ইউরোপে, বাকি 15 ভাগ যুক্তরাষ্ট্র সহ বিশ্বের অন্যান্য দেশে। তবে এসব দেশে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের কারণে আরও কমেছে হিমায়িত চিংড়ি রপ্তানি। ফলে আর্থিক মন্দায় পড়েছে দেশের অন্যতম রপ্তানি পণ্যের এই খাত। আমরা আশঙ্কা করছি চলতি অর্থ বছরেও চিংড়ি রপ্তানি কম হতে পারে। বিশেষ করে যাও কম বেশি হচ্ছে, সেখানেও আমাদের এক্সপোর্টাররা, রপ্তানিকারকরা ঠিকমতো দাম পাচ্ছেন না। 2020-21 অর্থ বছরের প্রথম 6 মাসে 80 ভাগ রপ্তানি আদেশ বাতিল হয়েছে। বর্তমানের মন্থর বিশ্ব বাণিজ্য পরিস্থিতিতে শিগগিরই হিমায়িত চিংড়ি রপ্তানি শুরু হবে এমন সম্ভাবনাও নেই। 20 ভাগও হচ্ছে না 100 ভাগের। তো সেইটাকে মডিফাই করার জন্য আমরা নতুন নতুন বাজার খোঁজার চেষ্টা করছিলাম, কিন্তু কোভিড আবার নতুন করে ছড়ানোর কারণে সেটা থেকে আমরা অনেকখানি পিছিয়ে।
অর্থবছরের প্রথম 6 মাসে রপ্তানিকারকদের ক্রয় আদেশ বাতিল হয়েছে 462 কোটি টাকার, বলছে BFFEA। 186 কোটি টাকার মাছ ওখান থেকে গেছে, 362 কোটি টাকা। এর মধ্যে লস আছে বোধহয় 50%, আর স্টক আছে ধরেন 10-20%, এগুলো বোধহয় সেলই হবে। 2019-20 অর্থবছরের প্রথম 6 মাসে হিমায়িত চিংড়ি থেকে আয় হয়েছিল 1510 কোটি টাকা। 2020-21 অর্থবছরের প্রথম 6 মাসে এই আয় কমে দাঁড়িয়েছে 1427 কোটি টাকায়। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা। মানিকগঞ্জে বেক্সিমকো গ্রুপের নাম ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে একটি ভুয়া প্রতিষ্ঠান। স্বল্প সুদে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে আমানত নিয়ে লাপাত্তা ব্যবসায়ী সঞ্চয় সমিতি বেক্সিমকো গ্রুপ নামধারী প্রতিষ্ঠানের পরিচালক জাহাঙ্গীর হোসেন। পুলিশ বলছে তাকে ধরার চেষ্টা চলছে। 1 জানুয়ারি মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরি এলাকার একটি ভাড়া বাড়িতে চালু হয় ব্যবসায়ী সঞ্চয় সমিতি বেক্সিমকো গ্রুপ নামে একটি প্রতিষ্ঠান। ভুয়া প্রতিষ্ঠানটি মানুষের বিশ্বাস অর্জনে ব্যবহার করে বেক্সিমকো গ্রুপের নাম। স্বল্প সুদে ঋণের প্রলোভন দেখিয়ে অল্প কয়েকদিনের মধ্যে শতাধিক নারী পুরুষকে বানানো হয় সমিতির সদস্য। জামানত হিসেবে 10,000 থেকে 30,000 টাকা করে নেওয়া হয় তাদের কাছ থেকে। 15 জানুয়ারি আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা থাকলেও তার আগেই অফিসে তালা ঝুলিয়ে লাপাত্তা সমিতির পরিচালক জাহাঙ্গীর হোসেন। ভুক্তভোগীদের তথ্য অনুযায়ী প্রতারণা করে প্রায় 15 লাখ টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। বলছে যে আমরা এভাবে নতুন এনজিও সংস্থা খুলছি বেক্সিমকো গ্রুপের, তো আমরা এভাবে অল্প সুদে ঋণ ছাড়তাছি। 11 জনের টেহা ছিল, 11 জনের 10,000, 20,000, 15,000। সালামের বাসায় থাকে, সালাম ভাইকে জন্য আমি 10,000 টাকা দিচ্ছি। উনি আমার পরিচিত এলাকার ভাই, এই টাকাটা নিয়ে যাবে না, পড়াশি দিকে অফিস সালামের সব চলে গেছে। বাড়ির মালিক আব্দুস সালাম জানান, প্রতারক জাহাঙ্গীর বেক্সিমকো গ্রুপের নাম ব্যবহার করেছিলেন। স্বনামধন্য প্রতিষ্ঠানের নাম দেখে বাড়ি ভাড়া দিয়েছিলেন তিনি। ভিতরে প্রধানমন্ত্রীর ছবি লাগাইছে, তারপরে বঙ্গবন্ধুর ছবি লাগাইছে, এফ সালমান রহমানের ছবি লাগাইছে, তারপরে দুর্জয়ের ছবি লাগাইছে, এমপি দুর্জয়ের ছবি লাগাইছে, সরি। তো এগুলো দেখে সেরা আমার তাদের প্রতি একটা অগাধ বিশ্বাস জন্মে। জেলা সমবায় কার্যালয় বলছে প্রতিষ্ঠানটির সাইনবোর্ডে ব্যবহার করা নিবন্ধন নম্বরটিও ভুয়া। যেহেতু এখানে কোনো সমবায় সমিতির নাম নাই, সুতরাং এই সমিতি আমাদের সমবায় থেকে রেজিস্ট্রেশন করা হয়নি। অন্যান্য কোথাও থেকে যদি নিয়ে থাকতো তার তারিখটা থাকতো, সেখানে তারিখও নেই। প্রতিষ্ঠানটিতে 50,000 টাকা জামানত দিয়ে চাকরি নিয়েছিলেন 14 জন নারী। পরিচালক লাপাত্তা হওয়ার পর মামলা করেন ওই 14 নারীর একজন নিশা রানী দে। মামলার পর অভিযুক্ত জাহাঙ্গীর হোসেনকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। আমাদের কাছে প্রাথমিক পর্যায়ে মনে হচ্ছে এটা প্রতারক গ্রুপ এবং আমরা কাজ শুরু করেছি। ইনশাল্লাহ আমরা তাদেরকে ধরতেও সক্ষম হব এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করব। কর্মী হিসেবে যারা স্থানীয়দের কাছ থেকে আমানত সংগ্রহ করে জাহাঙ্গীর হোসেনকে দিয়েছেন, এখন বিপাকে তারাও। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সপ্তাহের তৃতীয় কার্যদিবসে মিশ্র অবস্থায় লেনদেন শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। এ সময় ডিএসসিতে কমেছে লেনদেনের পরিমাণ, তবে প্রধান সূচক কিছুটা বেড়েছে। ডিএসসিতে লেনদেন কমেছে 229 কোটি টাকার বেশি। একই চিত্র চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বেড়েছে 29 পয়েন্টের বেশি। মঙ্গলবার লেনদেনের শুরু থেকে শেয়ার বিক্রির চাপ ছিল ডিএসসির প্রধান সূচকে। লেনদেন শেষে ডিএসসিএক্স প্রধান সূচক বেড়েছে 19.08 পয়েন্ট। লেনদেন হয়েছে 1290 কোটি টাকার। হাত বদল হওয়া 357টি কোম্পানির মধ্যে দর বেড়েছে 181টির, কমেছে 106টির এবং অপরিবর্তিত রয়েছে 70টির দর। সবচেয়ে বেশি শেয়ার হাত বদল করে আজও তালিকার শীর্ষে রয়েছে রবি আজিয়াটা। অন্যদিকে শতাংশের দিক থেকে দর বৃদ্ধি তালিকার শীর্ষে উঠে এসেছে নতুন তালিকাভুক্ত হওয়া এনার্জি প্যাক। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শুল্কমুক্ত সুবিধার পণ্য খোলা বাজারে বিক্রি। কাস্টমস গোয়েন্দার অভিযানে 150 টন পিপি দানা আটক। পিপলস লিজিং এর সাবেক চেয়ারম্যান সহ 5 জনকে তলব, দিতে হবে টাকা ফেরতের বিষয়ে ব্যাখ্যা।
সরকারের হাতে চালের মজুদ কমে যাওয়ায় ভরা মৌসুমেও চড়া দাম, নজরদারি সহ 7 সুপারিশ। এই ছিল আজকের অর্থনীতি সারাদিন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।